আসসালামু আলাইকুম, আমি রাশেদ শ্রাবণ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শোকেস অস্ট্রেলিয়ার এই বিশেষ পর্বে। দর্শক, আজকের এই পর্বে আমরা নিয়ে এসেছি অস্ট্রেলিয়ার ব্যস্ততম নগর জীবন, প্রকৃতির সৌন্দর্য আর প্রবাসী বাংলাদেশিদের প্রাণের কিছু আয়োজন নিয়ে। আজকের অনুষ্ঠানের শুরুতেই থাকছে সিডনির প্রাণকেন্দ্র টাউন হল এলাকার বিশেষ প্রতিবেদন। এছাড়াও থাকছে অস্ট্রেলিয়ান বসবাসরত বৃহত্তর নোয়াখালীবাসীর অন্যতম উৎসব নোয়াখালী ফেস্টিভ্যাল 2026-এর বিশেষ প্রতিবেদন। এরপর থাকছে নিউ সাউথ ওয়েলস ওভানে অবস্থিত দৃষ্টিনন্দন রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের গল্প, সবুজ প্রকৃতি লেক, ছোট ব্রিজ আর মানুষের পরিবেশ নিয়ে এই বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে থাকছে আমাদের বাংলাদেশ কমিউনিটি অস্ট্রেলিয়ার প্রমুখ এবং অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি জনাব মুসলিউদ্দিন হাওলাদারের সাথে কথোপকথন। পুরো অনুষ্ঠান আপনাদের সাথে আছে আমি রাশেদ শ্রাবণ। সিডনি টাউন হল ব্যস্ততম শহর জীবন আর ঐতিহাসিক স্থাপনা আর মানুষের প্রতিদিনের চলাচল। চলুন আমরা দেখে আসি সেই প্রতিবেদনের বিশেষ কিছু মুহূর্ত। অস্ট্রেলিয়ার অন্যতম ব্যস্ত ও প্রাণচঞ্চল শহর সিডনির হৃদয় বলা হয় টাউন হলকে। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে এই শহরের কেন্দ্রস্থল। এই টাউন হলে অবস্থিত ঐতিহাসিক কুইন্স ভিক্টোরিয়া বিল্ডিং শত বছরের ঐতিহ্য আর আধুনিক নগর জীবন মিশলে দাঁড়িয়ে এই স্থাপনাটি এখনও সিডনির অন্যতম আকর্ষণ। জর্জ স্ট্রিট জুড়ে থেমে নেই শহরের ব্যস্ততা। লাল রঙের মনোরেল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ব্যস্ত সড়কের পাশ দিয়ে। চারদিকে মানুষের চলাচল, অফিসগামী কর্মব্যস্ততা, পর্যটক আর স্থানীয়দের উপস্থিতিতে পুরো এলাকা যেন জীবন্ত এক নগর চিত্র। ফুটপাত জুড়ে মানুষের দ্রুত হাঁটা আর আকাশ ছোঁয়া ভবনের সারে স্পষ্ট করে দেয় সিডনির আধুনিক নগর জীবনের গতি। প্রতিদিন লাখো মানুষ কাজ করে, ব্যবসা, পড়াশোনা আর নানান প্রয়োজনে ছুটে আসেন এই এলাকায়। শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত টাউন হল এলাকা। টাউন হল স্টেশনে প্রবেশ পথে মানুষের ভিড় যেন আরও বেশি চোখে পড়ে। সিডনির অন্যতম ব্যস্ত এই স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। স্টেশনের নিচতলায় থাকা ওয়েলউড সুপারমার্কেট ছিল ক্রেতাদের ব্যস্ততা। কেউ ট্রেন ধরার আগে দ্রুত কেনাকাটা করছেন, আবার কেউ ব্যস্ত দিনের পাকে নিচ্ছেন স্বস্তির ছোট্ট বিরতি। অন্যদিকে প্যাভিলিয়ন এলাকার ভিতরে ছিল মানুষের চলাচল আর কর্মব্যস্ত পরিবেশ। স্টেশনের গেট, ডিজিটাল টাইম টেবিল, বেশি ওঠা ট্রেনের সময়সূচি এবং যাত্রীদের ব্যস্ত পদচারণা যেন জানিয়ে দিচ্ছে সময়ের সঙ্গে ছুটে চলা এক আধুনিক নগরের নাম সিডনি। দর্শক, সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ার বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল ফেস্টিভ্যাল গ্রেটার নোয়াখালী অস্ট্রেলিয়া কালচারাল ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। চলুন আমরা দেখে আসি সেই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত। অস্ট্রেলিয়ার সিডনিতে সম্প্রতি অনুষ্ঠিত হল নোয়াখালী ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়া 2026। বৃহত্তর নোয়াখালীর ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে আসা হাজারো প্রবাসী বাংলাদেশি। পুরো অনুষ্ঠান স্থল পরিণত হয় এক টুকরো বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতেই অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। দুই দেশের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশে দাঁড়িয়ে অংশ নেন উপস্থিত দর্শকেরা। সিডনির জনপ্রিয় ব্র্যান্ড জলপরিংয়ের প্রাণবন্ত পরিবেশনে অনুষ্ঠান স্থলের উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। প্রথম পর্বে দর্শকদের মুগ্ধ করে ব্যান্ডটির গান ও পরিবেশনা। দুপুরের আগে পুরো হল রুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পরিবার, বন্ধু বান্ধব এবং কমিউনিটির মানুষের মিলন মেলায় প্রাণ ফিরে পায় পুরো ভেন্যু। মধ্যাহ্ন ভোজেও ছিল নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। প্রবাসের মাটিতে দেশীয় স্বাদের এই আয়োজন উপস্থিত সবার মন জয় করে নেয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নোয়াখালীর আদিগান ও পুঁতিপাঠ। ঐতিহ্যবাহী এই পরিবেশনায় দর্শকদের ফিরিয়ে আনেন তাদের শিকড়, গ্রাম বাংলা, সেই চিরচেনা সংস্কৃতির মাঝে। কালচারাল অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সঙ্গীত শিল্পী রবিন ভৌমিক।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল বৈচিত্র্যময় পরিবেশনা, যেখানে স্থানীয় শিল্পীরাও অংশ নেন। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন জানান, আগামী বছর আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নোয়াখালী ফেস্টিভ্যাল 2026 ছিল প্রবাসী এক মিলন মেলা, যেখানে ইতিহাস, সংস্কৃতি, খাবার, গান আর আনন্দ একসাথে ভেদেছে হাজারো মানুষকে। সম্প্রতি নববর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছিল বৈশাখী উৎসব। সিডনির ওয়ালি পার্কে অবস্থিত এই অনুষ্ঠান নিয়ে আমরা এবার দেখে আসি বিশেষ প্রতিবেদন। অস্ট্রেলিয়াতে সম্প্রতি অনুষ্ঠিত হলো অন্যতম বৃহত্তম প্রিমিয়াম বাংলা নববর্ষ বৈশাখী মেলা। সিডনির ওয়ালি পার্কে দিনব্যাপী এই আয়োজন ঘিরে তৈরি হয়েছিল এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের আয়োজক ছিল সামাজিক সংগঠন গাংচিল, আর যার সহযোগিতায় ছিল বাংলাদেশ উইমেন কাউন্সিল। রঙিন পোশাক, বাংলায় সংস্কৃতির ছোঁয়া আর বৈশাখের আনন্দ মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেকেই পরিবার পরিজন নিয়ে বাংলা পোশাকে সেজে অংশ নেন এই উৎসবে। নারীদের শাড়ি, পুরুষদের পাঞ্জাবি আর শিশুদের ঐতিহ্যবাহী সাজ মেলায় এনে দেয় অন্যরকম সৌন্দর্য। মেলায় ছিল বিভিন্ন ধরনের ক্লথিং স্টল, খাবারের দোকান, আইসক্রিম শপ এবং দেশীয় পণ্যের সমাহার। বিশেষ করে বাংলাদেশি খাবার স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ফুচকা, ঝালমুড়ি, চটপটি, কাবাব থেকে শুরু করে নানান ধরনের দেশীয় খাবার উপভোগ করেন দর্শনার্থীরা। অন্যদিকে মঞ্চে চলছিল জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড সঙ্গীতের পরিবেশনা। গান আর আড্ডায় জমে ওঠে পুরো বৈশাখ উৎসব। দর্শকের অনেকে নেচে উপভোগ করেন এই সাংস্কৃতিক আয়োজন। কেউ তুলেছেন সেলফি, কেউ বা পরিবার নিয়ে স্মৃতিবন্দী করেছেন বিশেষ মুহূর্তগুলো। দিন শেষে আনন্দ, সংস্কৃতি আর মিলন মেলায় ভরপুর সিডনির বৈশাখী মেলা হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক স্মরণীয় উৎসব। দর্শক, আমরা এবার দেখে আসি নিউ সাউথ ওয়েলসের ওভারে অবস্থিত রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। সিডনির ব্যস্ত নগর জীবনের মাঝেও প্রকৃতির এক শান্ত ও পরিবেশের ঠিকানা ওভাল বোটানিক্যাল গার্ডেন। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃত প্রেমী মানুষের জন্য এটি যেন প্রশান্তির জায়গা। চারিদিকে সবুজ গাছপালা, রঙিন ফুল আর হেঁটে বেড়ানো দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। গার্ডেনের ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। ছোট নদীর ধারে শিশুদের আনন্দ যেন আর কৌতূহল এক অন্যরকম দৃশ্য তৈরি করে। কেউ পানির পাশে দাঁড়িয়ে মাছ খুঁজছে, আর কেউ ছোট পাথর উপর লাফিয়ে খেলছে। পুরো পরিবেশটা যেন ছবির মতো সাজানো। নরম বাতাস আর পাখির ডাক মিলিয়ে তৈরি হয় এক শান্ত নির্মল পরিবেশ। পরিবার নিয়ে সময় কাটানো কিংবা একদিনের ছোট্ট ভ্রমণের জন্য এটি অনেকের কাছে প্রিয় গন্তব্য। শুধু ঘুরতে আসা নয়, বিয়ে, জন্মদিন কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানেও আগের থেকে বুক করা যায় গার্ডেনের নির্দিষ্ট স্পটগুলো। তাই সপ্তাহ জুড়ে এখানে দেখা যায় নানা আয়োজন আর ফটোশ্যুটের ব্যস্ততা। গার্ডেনের বিভিন্ন স্থানের দিক নির্দেশনামূলক ম্যাপ, যার কারণে দর্শনার্থীরা খুব সহজেই পুরো এলাকা ঘুরে দেখতে পারেন। বোটানিক্যাল গার্ডেনের মাঝামাঝি রয়েছে দৃষ্টিনন্দন একটি পুল। চারপাশে সবুজ গাছপালায় ঘেরা পরিবেশ আর শান্ত পানির দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। অন্যদিকে জাপানিজ গার্ডেনের বাঁশগুলো যেন জায়গাটিকে আরো বেশি নান্দনিক করে তুলেছে। বাঁশের সারি আর নিস্তবতা পরিবেশের আড়ালে দাঁড়ালে মনে হয় সিডনি নয়, অন্য কোনো শান্ত এশিয়ান বাগানে চলে এসেছে। এই দিন শেষে এখানকার শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি আর মনোমুগ্ধকর দৃশ্য দর্শনার্থীদের মনে রেখে যাওয়া এক অন্যরকম অনুভূতি। দর্শক, আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এবং পরিচিত মুখ জনাব মুসলিউদ্দিন আরিফ হাওলাদারের সঙ্গে। দর্শক, আজকে আমি কথা বলবো আমাদের অতিথি বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি জনাব মুসলিউদ্দিন আরিফ হাওলাদার। তার সঙ্গে আমরা কথা বলবো প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটির সংস্কৃতি এবং অস্ট্রেলিয়া বাংলাদেশি সমাজের নানা বিষয় নিয়ে। মুসলিউদ্দিন আরিফ, আপনাকে স্বাগত আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি প্রবাসী দীর্ঘদিন থেকে আপনার বাংলাদেশ কমিউনিটি অস্ট্রেলিয়ার সাথে এবং ওখানের বিএনপির রাজনীতির সাথে জড়িত। তো আমরা একটু শুনতে চাচ্ছি আপনার প্রবাস জীবনের প্রথম ধাপগুলো কিভাবে আপনি সেখানে গিয়েছেন এবং আপনার কিভাবে অনুপ্রেরণা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে এবং এনটিভির সকল দর্শককে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি দীর্ঘ ২ যুগ অস্ট্রেলিয়ায় বসবাস করতেছি। আ ২০০২ সালের ২ সালের দিকেই উচ্চতর পড়াশোনার জন্য আমি অস্ট্রেলিয়ায় পাড়ি দিই। তারপর থেকেই ওখানে বসবাস করতেছি। তার সাথে, সাথে কমিউনিটি এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি ওখানে কাজ করি। আপনার প্রবাস জীবন কেমন যাচ্ছে? যে বাংলাদেশকে আপনি মানে এটা তো হচ্ছে আপনার নিজের দেশ এবং প্রবাসে থাকেন প্রায় ২ যুগ ধরে। এটা অনেকটা ডিফিকাল্ট। মানুষ হিসাবে এবং হিউম্যান হিসাবে যেকোনো একটা জায়গায় বসবাস করার জন্য প্রথমেই একটা স্ট্রাগল লাইফ প্রথমেই থাকে, যেটা আমি ব্যতিক্রম না। আমার অস্ট্রেলিয়ার জীবনটা আমারও প্রথম যখন পড়াশোনার পাশাপাশি ওখানে চাকরি-বাকরি এবং ফ্যামিলি ওই দিক থেকে কিছুটা স্ট্রাগল ছিল। কিন্তু ২-৩ বছরের ওখানে থাকার পরে নিজের ক্যারিয়ার এবং পড়াশোনা যখন শেষ করছি, তখন ওখানে স্থায়ীভাবে বসবাস করার যখন অনুমোদনটা পেলাম, তখন থেকে মোটামুটি স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছিলাম। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা ওখানেও একটু এফেক্ট হওয়ার কারণে অনেকটাই স্ট্রাগল এবং সংগ্রামী জীবন আমার ওখানে এখন পর্যন্ত আছি আর কি যেটা। আপনি তো দীর্ঘদিন থেকে অস্ট্রেলিয়া বিএনপির সাথে জড়িত এবং আপনি বর্তমানে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি। আপনি যদি ওখানের কার্যক্রম নিয়ে একটু আমাদের দর্শকদের জানান। আমি আসলেই শুধু অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি স্কুল থেকে বিএনপির সাথে জড়িত। ছাত্রদল থেকে মূলত আমি জড়িত। স্কুল, থানা, কলেজ, বিশ্ববিদ্যালয় পাড়ি দিয়েই অস্ট্রেলিয়ায় পরেও পড়াশোনা শেষ করার আর আগেই আমি ওখানে লোকাল রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। তখন বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে। আপনারা জানেন যে ১/১১/২০০৬-৭ সালে যখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা মোটিভটা অন্যদিকে চেঞ্জ হয়, তারই মাঝেই আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার সাথে আমাদের কনফারেন্স এবং ওনার উৎসাহ উদ্দীপনায় আমরা প্রবাসী যারা আমরা সাবেক ছাত্রনেতা এবং সিডনি কমিউনিটির যারা ওখানে বিএনপির সাথে সম্পৃক্ত, তারা কিন্তু এই আন্দোলনের মাধ্যমে আমাদের রাজনৈতিক পথ চলা ওখানে শুরু হয়। আপনি রাজনীতি করেন এবং আপনি সেখানে কমিউনিটি কাজও করেন, দুটাই ইনভলভ। আপনি এইটা আসলে কিভাবে আমাদের দর্শকদেরকে আপনি বুঝাবেন যে প্রবাসে প্রবাসে আসলে ওইটা অনেকটাই স্ট্রাগল। তারপরও আমি চেষ্টা করছি যেন ওগুলা ম্যানেজ করে পরিবার, কমিউনিটি, তারপর আমার রাজনীতি, তারপরে আমার নিজস্ব ব্যবসা-বাণিজ্য, আয় রোজগারে যেটা অনেকটা স্ট্রাগল। তারপরেও প্রবাসের মাটিতে নিজেকে অনেকটা মানে এস্টাবলিশ করে মেনটেন করে এটা এগিয়ে নিয়ে যাচ্ছি আর কি, যেটা অনেকটা স্ট্রাগলের মতো। আমি জানি যে আপনারা এবং যারা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা আছে ওনারা বাংলাদেশের যে জুলাই বিপ্লব ছিল সেখানে অনেক ভূমিকা ছিল। তো আপনিও সেখানে একজন প্রথম সারির একজন নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। আপনার যদি কোনো অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করেন। ধন্যবাদ। ওইটা আসলে তো প্রেক্ষাপটটা তো অনেক কোনটাই করব যে স্ট্রাগলটা আমাদের শুরু আমি যেটা বলছিলাম যে আগেই ২০০৬-৭ সালে যখন বেগম খালেদা জিয়া তৎকালীন আর্মি গভর্নমেন্টের সাথে কাছে অ্যারেস্ট হন এবং আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বন্দী হন মিথ্যা মামলায়। তখন থেকেই আসলে আমাদের রাজনীতি প্রেক্ষাপটটা এবং আমাদের কর্মসূচিগুলা বিভিন্ন মোড় নেয়। তারই ধারাবাহিকতা আমরা কমিউনিটির বিভিন্ন দল, সরকার বিরোধী যে সকল দল ছিল তাদেরকে সমন্বয়ে আমরা কিন্তু কমিউনিটিতে সবাইকে ইনভলভ করি কিন্তু আমাদের ওখানের আন্দোলন যদিও বাংলাদেশের প্রেক্ষাপট এবং প্রবাসের আন্দোলন একটু ভিন্নমুখী। আমাদের কমিউনিটির বিভিন্ন সভা, সেমিনার, অস্ট্রেলিয়ান লোকাল গভর্নমেন্টের সাথে আমাদের বিভিন্ন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানবাধিকার, খুন, গুম এগুলো নিয়েই আমাদের ওখানে রাজনৈতিক কর্মসূচিগুলো হতো এবং বর্তমানে ভবিষ্যতেও হবে। সেই ধারাবাহিকগুলো আর কি বিভিন্ন দল মিলিয়ে আমরা একসাথে দীর্ঘদিন একসাথে কাজ করতেছি আর কি ওখানে। আমি যেহেতু আপনি দীর্ঘদিন থেকে অস্ট্রেলিয়া থাকেন এবং প্রবাসী বাংলাদেশের সুখে দুঃখে আপনারা সেখানে লুক আফটার করেন, তো আমাদের বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরা এবং সিডনি কনসুলেট জেনারেল নিয়ে প্রবাসীদের বিভিন্ন ভোগান্তি এবং প্রশ্ন, বিশেষ করে বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট সহ এই ধরনের ঝামেলায় প্রবাসীরা সেখানে পড়ে
এবং সবচেয়ে বেশি কনসার্নিং যেটা সেটা হচ্ছে যে সিডনি কনসুলেট জেনারেল অফিসে দুপুরে লাঞ্চের সময় ওদের অফিসটা ক্লোজ থাকে এবং বাংলাদেশিদেরকে অফিস থেকে বের করে দেওয়া হয়, সেটা নিয়ে বিভিন্ন মন্তব্য এবং ক্ষোভ ছিল সোশ্যাল মিডিয়াতে। যেহেতু আপনি বিএনপি আসলে দায়িত্ব আছেন, আপনার এই ব্যাপারে কোনো পদক্ষেপ বা সরকারের কোনো পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ আপনাকেও। অনেক মূল্যবান কমিউনিটির একটা মানে কমিউনিটির একটা বিষয় নিয়ে আপনি কোশ্চেনটা করছেন। যাও এটা ধন্যবাদ দিচ্ছি আমাদের তৎকালীন মরহুম বেগম খালেদা জিয়াকে। 2001 সালের দিকে উনি যখন অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন প্রাইম মিনিস্টার থাকা অবস্থায়, তখন কমিউনিটির লোকজন ওনাকে বলছিলেন যে ম্যাডাম, আমরা তো ক্যানবেরাতে যেতে পারি না, আমাদের সিডনিতে যদি একটা অফিস থাকে তাহলে আমাদের সবার জন্য সেবামূলক ব্যবস্থাগুলো এখানে হতে থাকে। তো উনি তাৎক্ষণিকই এটা অনুমোদনের ব্যবস্থা করছেন। ওনার ধারাবাহিকতায় সিডনিতে কনসালেট অফিস, এখন আমরা অনেক কিছুইতে ক্যানবেরাতে যেতে হয় না। কিন্তু আপনি যেই তথ্যগুলো দিয়েছেন, আসলে আমি নিজেও এটা সাক্ষী। বারংবার 5 তারিখের পরে বারংবার ওনাদের সাথে মিটিং করেছি, ওনাদেরকে বলছিলাম যে আমরা কোনো পলিটিক্যাল হস্তক্ষেপ করব না, কমিউনিটি কিন্তু আপনারা আপনাদের মতো করে কাজ করেন। কিন্তু এই জিনিসটা আসলে সিডনিতে না, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কনসুলেট অফিস এবং বাংলাদেশে এখন বিভিন্ন মিনিস্ট্রি এবং প্রশাসনিক পর্যায়ে এখনও বিগত সরকারের অনেক লোকজনের সাথে জড়িত। আমাদের বর্তমান সরকার চেষ্টা করতেছেন যেন এগুলো পরিবর্তন হয়, কিন্তু ওনাদের সাথে আমি এগুলো জানি, কিন্তু ওনাদের সিস্টেমটা হচ্ছে যে বারবার বলার পরেও, ইভেন কি আপনি ওইটা কথা বলেন নাই যে আমরা ওখানে যাই দেখি যে কনসুলেট অফিসে তারা নিয়োগ দেয়, বাংলাদেশি কাউকে নিয়োগ দেয় না। বিভিন্ন প্রবাসী অন্যান্য দেশি, ইভেন কি এমন কিছু লোক যে ওখানে নিয়োগ দিয়ে চাইনিজ কি ফিলিপাইনো, যারা ইভেন কি ইংলিশে কথা বলতে পারে না। কিন্তু আমাদের কমিউনিটি আমাদের অনেক বড়। অস্ট্রেলিয়া পড়াশোনা করা, অস্ট্রেলিয়ার জন্মগ্রহণ করছে এমন অনেক ছেলে মেয়ে ওখানে আছে, তারা কিন্তু আবার ওখানে চাকরি করতে পারে, কিন্তু আমরা জানি না কি জানি। তো এগুলো নিয়ে আমরা কথা বলতেছি এবং বলবো, এবং ওনাদেরকেও আমি বারবার মিটিং করে বলেছি যেন এগুলা যেন, ওনারা বারবার বলে যে ভাই কোনো সমস্যা হলে আমাদেরকে পাঠায়েন, আমাদেরকে বলবেন। কিন্তু জিনিসটা হচ্ছে ওই আগেকার গভর্নমেন্টের কিছু ময়লা আবর্জনা এখনও আছে, যেগুলো ক্লিন করা আমাদের অত্যন্ত জরুরি। এবং ওখানে নিজেদের মতো করে ফ্র্যাঙ্কেনস্টাইন স্টাইলে তারা চালায় আর কি। তবে আশা করি সুন এগুলোর একটা সমাধান হবে, যেটা আমরা অলরেডি ফরেন মিনিস্টারের সাথে আলাপ করছি, সচিবালয়ের সাথে আমরা কথা বলছি। আশা করি বাংলাদেশি অস্ট্রেলিয়ানরা একটা সুন্দর কিছু পাবেনি, আমরা আশা করি আর কি। আমরা আশা করি। ধন্যবাদ। আমি এবার একটু আপনার ব্যক্তিগত প্রশ্নে আসি। অনেকক্ষণ আপনার রাজনীতির ক্যারিয়ার শুনলাম, পলিটিক্যাল কমিটি শুনলাম। আপনি ব্যক্তিগতভাবে আপনার সময় কিভাবে কাটান, বা আপনার পরিবার নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু জানান। ব্যক্তিগতভাবে আসলে আমি যেহেতু ছাত্র জীবন থেকে রাজনীতি প্রিয় মানুষ, আমার সংসার ওখানে, আমার 3 ছেলে মেয়ে নিয়ে আমি ওখানে বসবাস করি। এখন কিছুদিন বাংলাদেশে আসা যাওয়ার মধ্যে আছি। আমি রাজনীতির বাইরে নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে। তারপরে যখন এই সময় পাই বাচ্চাদেরকে নিয়ে এদিক সেদিক সময় কাটাই, রান্নাবান্না করি, নিজেই একজন শেফ, নিজের রেস্টুরেন্ট ব্যবসা ছিল, কিছু কিছু ব্যবসাতে জড়িত। প্লাস হলে সময় পেলে আমি গান শুনি, মুভি দেখি, যেটা হলে একটি কিছুটা সাংস্কৃতিক মনালোক, সেটা আমার অবসর সময়গুলো যায় আর কি। আর প্লাস কমিউনিটির বিভিন্ন জনের সাথে কাজকর্ম করে বিভিন্ন কমিউনিটির লোকজনকে সহযোগিতা করাই। যে রাজনীতি আমরা করি আসলে মানুষের সহযোগিতা করার জন্য, মানুষকে হেল্প করার জন্য, যেটা আমরা প্রবাসেও মানে সেই ধারাবাহিকতা বজায় রাখছি আর কি। অনেক ধন্যবাদ আরিফ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার অনেক কথা শুনতে ইচ্ছে করতেছে আপনার কাছ থেকে। আগামী দিনে যে কোনো সময় আবার কথা হবে আপনার সাথে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির সকল কলা কৌশলী যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি অনুষ্ঠান শেষের আগে আমার একটা সুন্দর যেটা অস্ট্রেলিয়া প্রবাসের আন্দোলন নিয়ে আমার একটা বই, যেটা গতকালকে আমি পিএমকে উপহার দিয়েছিলাম, এর জন্য শুভকামনা। আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, এই ছিল শোকেস অস্ট্রেলিয়ার এই পর্বে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো স্থান আর নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।